নমস্কার, নিশাচরি কথার আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে অদ্বিতীয়। গল্প পাঠে ও অজিতের ভূমিকায় সন্টু, ব্যোমকেশের চরিত্রে নীল, সত্যবতী, অঙ্কিতা, দারোগা বাবুর চরিত্রে দেবাদ্র এবং শান্তা সেনের ভূমিকায় শ্রাবণী। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে ব্যোমকেশ কাহিনী অদ্বিতীয়। প্রকৃতির অলগ্ননীয় বিধানে ব্যোমকেশের সাথে যখন সত্যবতীর দাম্পত্য কলহ বেঁধে যেত, তখন আমি নিরপেক্ষভাবে বসে সেটি উপভোগ করতাম। কিন্তু দাম্পত্য কলহে যখন স্ত্রী জাতি এবং পুরুষ জাতির আপেক্ষিক উৎকর্ষের প্রসঙ্গ এসে পড়ত, তখন বাধ্য হয়ে আমাকে ব্যোমকেশের পক্ষ অবলম্বন করতে হতো। তবুও দুই বন্ধু একজোট হয়েও সবসময় সত্যবতীর সাথে এঁটে উঠতে পারতাম না। বস্তুত মানুষের ইতিহাসে পুরুষ জাতির দুষ্কৃতির নজির এত অপব্যাপ্ত লিপিবদ্ধ হয়ে আছে যে সেটি খণ্ডন করা প্রায় এক প্রকার অসম্ভব। শেষ পর্যন্ত আমাদের রণে ভঙ্গ দিতে হতো। কিছুকাল থেকে কলকাতা শহরে এক নতুন উৎপাতের প্রাদুর্ভাব হয়েছে। একদিন শীতের সকালবেলায় সংবাদপত্র সহযোগে চা পান করতে করতে আমি এবং ব্যোমকেশ সেটি নিয়ে আলোচনা করছিলাম। যে ব্যাপার ঘটতে আরম্ভ করেছে তার প্রক্রিয়া মোটামুটি এইরূপ। কখনো একটি, কখনো বা একাধিক ভদ্রশ্রেণীর যুবতী তাক বুঝে দুপুরবেলায় বাহির হয়। পুরুষেরা যখন কাজে গিয়েছে, বাড়িতে মেয়েরা দুপুরবেলার আহার সম্পন্ন করে দিবানিদ্রার উদ্যোগ করছে। এই সময় যুবতীরা গিয়ে দরজায় টোকা মারে। বাড়ির গৃহিণী যদি সতর্ক হন, তিনি দরজা খোলার আগে জিজ্ঞাসা করেন, কে? একটি যুবতী বাইরে থেকে আওয়াজ দেয়, চিকনের কাজ করা ভালো সায়া ব্লাউজ এনেছি, দাম খুব সস্তা, কিনবেন? গৃহিণী ভাবেন ফেরিওয়ালি। তিনি দরজা খুলে দেন। অমনি যুবতীরা ঘরে ঢুকে পড়ে, ছুরি বা পিস্তল দেখিয়ে টাকা কড়ি গয়নাপত্র কেড়ে নিয়ে পালিয়ে যায়। ঠিক এই ধরনের ঘটনা আগেও ঘটে গিয়েছে, আসামিরা ধরা পড়েনি। সেই দিন কাগজ খুলে দেখি ঠিক এই রকমই একটি ঘটনা ঘটেছে আগের দিন দুপুরবেলার কাশীপুরের একটি গৃহস্থের বাড়িতে। ব্যোমকেশকে খবরটা পড়ে শোনালাম। সে একটু বাঁকা হাসি হেসে বলল, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে, মেয়েরা তো দুপুরে ডাকাতি করেই থাকে। ঠিক এই সময় সত্যবতী ঘরে প্রবেশ করলো। দরজার কাছে দাঁড়িয়ে ব্যোমকেশকে কয়েকটা কুটিল কটাক্ষপাত করে বলল, আহা, মেয়েরা দুপুরে ডাকাতি করে, আর তোমরা সব কি সাধু পুরুষ? ব্যোমকেশ সত্যবতীকে শোনাবার জন্য কথাটা বলেনি, কিন্তু সত্যবতী যখন শুনেই ফেলেছে এবং জবাব দিয়েছে, তখন আর পশ্চাৎপদ হওয়া চলে না। ব্যোমকেশ বলল, আমরা সবাই সাধু পুরুষ এমন কথা বলিনি, কিন্তু তোমরাও কম যাও না। সুতরাং তর্ক আরম্ভ হয়ে গেল। সত্যবতী তক্তপোষের কিনারায় বসে বলল, এই মেয়েদের নিন্দে করা স্বভাবটা না তোমাদের আর গেল না। মেয়েরা কি করেছে শুনি? ব্যোমকেশ বলল, বেশি কিছু নয়, দুপুরে ডাকাতি। আমি খবরের কাগজ থেকে দুপুরের ডাকাতির অংশটা পড়ে শোনালাম। সত্যবতী বলল, আচ্ছা আচ্ছা, বেশ, মেনে নিলাম। ওরা দোষ করেছে, ওরা পেটের দায়ে অন্যায় করেছে। কিন্তু তোমরা যে খুন জখম করছো, যুদ্ধ বাদিয়ে হাজার হাজার লোক মারছো, তার বেলা কিচ্ছু নয়। তোমাদের তুলনায় মেয়েরা কটা খুন করেছে? বেগতিক দেখে ব্যোমকেশ বলল, তোমরা এতদিন ঘরের মধ্যে বন্ধ ছিলে, তাই বিশেষ সুবিধা করতে পারোনি। আর এখন স্বাধীনতা পেয়ে তোমাদের বিক্রম বেড়েছে, ক্রমে আরও বাড়বে। বঙ্কিমচন্দ্র কত কাল আগে দেবী চৌধুরানীর কথা লিখে গেছেন। দেবী চৌধুরানী সেকেলের মেয়ে ছিল, তাতেই এই। আর যদি একেলের মেয়ে হতো তাহলে কি কাণ্ডটা হতো ভেবে দেখো অজিত। সত্যবতী হাত নেড়ে নেড়ে বলল, শোনো, সব বাজে কথা বলে না আমার চোখে ধুলো দিতে পারবে না, বুঝেছ? সত্যিকার কটা দৃষ্টান্ত দেখাতে পারো যেখানে মেয়ে মানুষ খুন করেছে? সত্যিকারের দৃষ্টান্ত চাও? আরে এই তো সেদিন, বড়জোর মাস 2 হবে, ওই জেনানা ফাটকের এক বন্দিনী জেলখানার গার্ডকে খুন করে নিরুদ্দেশ হয়েছে। সত্যবতী হেসে উঠল। 2 মাস আগে একটা মেয়ে একটা খুন করেছিল, আর এই 2 মাসের মধ্যে তোমরা কটা খুন করেছো তার হিসেব দাও দেখি। আজকের কাগজে একটা পুরস্কৃত খুনের খবর ছিল, কিন্তু আমি সেটি চেপে গেলাম।
তৎপরিবর্তে বললাম, আজকের কাগজে স্ত্রী জাতির নৃশংসতার একটা গুরুতর দৃষ্টান্ত রয়েছে। এক ধোপা এক মহিলার দামি সিল্কের শাড়িতে খোঁচা লাগিয়ে দিয়েছিল। মহিলাটি বটি দিয়ে তার নাক কেটে দিয়েছে। ধোপার অবস্থা শোচনীয়, হাসপাতালে আছে, বাঁচবে কিনা সন্দেহ। সত্যবতী নির্দয় হেসে উঠল এবং বলল, মিছে কথা বলতেও তোমাদের জুড়ি মেলা ভার। তোমরা সবাই এক একটা মিথ্যেবাদী, চোর, মানে এক একটা ডাকাত, খুনি। আমাদের তর্ক কতদূর গড়ালো সেটি বলা যায় না, কিন্তু এই সময় বাইরের দরজায় খটখট শব্দে কড়া নেড়ে উঠল। সত্যবতী বিজয়িনীর মতো মাথা উঁচু করে ভেতরে চলে গেল। আমি দরজা খুলে দেখলাম ডাক পিয়ন একটা পুরুষ্ট গোছের লম্বা খাম দিয়ে চলে গেল। ব্যোমকেশের নামে খাম, প্রেরকের উল্লেখ নেই। তাকে খাম এনে দিলে ব্যোমকেশ সেটিকে টিপে টুপে ভালো করে দেখে বলল, নবীন লেখকের পাণ্ডুলিপি মনে হচ্ছে। না, প্রভাতের কাছে পাঠিয়ে দাও। আমরা পুস্তক প্রকাশের ব্যবসায় শরিক হবার পর থেকেই উৎসাহ নবীনশীল লেখকেরা প্রায়ই আমাদের কাছে পাণ্ডুলিপি পাঠান। তাই ব্যোমকেশ মোটা খামের চিঠি দেখলেই ততষ্ট হয়ে পড়ে। বললাম, পাণ্ডুলিপি না হতে পারে, খুলেই দেখো না। সে বলল, তুমি খুলে দেখো। খাম খুললাম। পাণ্ডুলিপি নয় বটে, কিন্তু ব্যোমকেশকে কেউ লম্বা চিঠি লিখেছে, প্রায় একটা ছোট গল্পের মতো। ব্যোমকেশ অনেকটা আশ্বস্ত হয়ে তক্তপোষের ওপর লম্বা হইল। বলল, প্রেমপত্র নয় নিশ্চয়ই, সুতরাং তুমি পড়ো, আমি শুনি। তক্তপোষের পাশে চেয়ার টেনে আমি চিঠি পড়তে আরম্ভ করলাম। হাতের লেখা খুব স্পষ্ট নয়, একটু কষ্ট করেই পড়তে হচ্ছে, কিন্তু ভাষা বেশ ঝরঝরে। শ্রী ব্যোমকেশ বক্সী মহাশয়ের সমীপে সবিনয় নমস্কার পূর্বক নিবেদন। আমার নাম শ্রী চিন্তামণি কুণ্ডু। পুলিশ আমাকে খুনের মামলায় জড়াইবার চেষ্টা করছে, তাই নিরুপায় হয়ে আপনার শরণ নিয়েছি। শক্তি থাকলে আমিই আপনার সঙ্গে দেখা করতাম। আমার বক্তব্য মুখে বললে আরো পরিষ্কার হতো, কিন্তু কয়েক বছর যাবৎ আমি পক্ষাঘাত রোগে পঙ্গু হয়েছি। আমার বাম অঙ্গ অচল হয়ে পড়েছে। ঘরের মধ্যে অল্প চলাফেরা করতে পারি মাত্র, তাই বাধ্য হয়ে পত্র লিখছি। যে গুরুতর ব্যাপার ঘটেছে তাহা বিবৃত করার আগে আমার নিজের পরিচয় কিছু জানাই। আমার বয়স এখন 57 বছর। স্ত্রী পুত্র নেই, কেবল 3টি বাড়ি রয়েছে। বাড়িগুলো ভাড়া দিয়েছি। তার মধ্যে একটি বাড়ির দোতলায় 2টো ঘর নিয়ে আমি থাকি। ভৃত্য রামাধীন আমার পরিচর্যা করে। শিরোনামায় ঠিকানা দেখে বুঝবেন আমি কলকাতার পূর্ব দক্ষিণ অঞ্চলে থাকি। রাস্তাটি বেশ চওড়া। যে বাড়িতে আমি থাকি সেটি রাস্তার একদিকে, আমার অন্য বাড়ি দুটি প্রায় তার সামনাসামনি, রাস্তার অপর দিকে। এই বাড়ি দুটি অপেক্ষাকৃত ছোট এবং একতলা। ইহাদের যমজ বাড়ি বলতে পারেন। 2টি বাড়ির মাঝখান দিয়ে খিড়কির দিকে যাওয়ার সরু গলি আছে। আমি রোগে পঙ্গু, 2টো ঘরের মধ্যেই আমার জীবন। পক্ষাঘাত হওয়ার আগে আমি দালালি করতাম, অনেক ছোটাছুটি করেছি। ছোটাছুটি করতেই আমি অভ্যস্ত, তাই এখন সারা বেলা জানলার সামনে বসে থাকি, রাস্তার লোক চলাচল দেখি। একটি বাইনোকুলার কিনেছি, তার চোখ দিয়েই দূরের দৃশ্য দেখি। বাইনোকুলার দিয়ে অনেক বাড়ির ভেতরের দৃশ্যও দেখা যায়। আমার যমজ বাড়ির ভাড়াটেদের ওপর নজর রাখতে সুবিধে হয়। যাদের ক্ষমতা আছে তারা সিনেমা থিয়েটার দেখে। আমি জানলায় বসে সাদা চোখে প্রবহমান জীবন স্রোত দেখি এবং চোখে দূরবীন লাগিয়ে নেপথ্য দৃশ্য দেখি। কত বিচিত্র দৃশ্য যে দেখেছি শুনলে আশ্চর্য হয়ে যাবে, কিন্তু সে কথা থাক। মাস দেড়েক আগে পৌষ মাসের মাঝামাঝি একটি ছোকরা আমার সঙ্গে দেখা করতে এলো। বেটে খাটো চেহারা, ঘাড়ে ছাঁটো তামাটে রঙের চুল, তরতরে মুখ, নাকের নিচে ছোট্ট একটি প্রজাপতি গোঁপ আছে। পরিধানে দামি বিলেতি পোশাক, তার ওপর ক্যামেলা হেয়ারের কাপড়ের ওভারকোট। দরজার কাছে দাঁড়িয়ে সসম্ভ্রমে বলল, আমার নাম তপন সেন, আসতে পারি?
আমি তখন জানলার কাছে বসে খবরের কাগজ পড়ছিলাম। মুখ তুলে বললাম, আসুন। তপন সেন এসে একটা চেয়ার টেনে আমার সম্মুখে বসল। আমি বললাম, হ্যাঁ বলুন, কি দরকার? সে জানলার বাইরে আঙুল দেখিয়ে বলল, আপনার জোড়াবাড়ির একটা বাড়ি খালি হয়েছে, তাই এলাম, যদি আমাকে ভাড়া দেন। বাড়িটা কিছুদিন হতে খালি পড়েছিল। আগের ভাড়াটে বাড়ি তছনছ করে রেখে দিয়েছিল। সেটাকে আবার মেরামত আর চুনকাম করে রেখেছিলাম। ঠিক করেছিলাম ভালো ভাড়াটে না পেলে ভাড়া দেব না। ছোকরাকে দেখে শুনে ভালোই মনে হলো। সাজ পোশাক দেখে অবস্থাপন বলেই মনে হলো। জিজ্ঞাসা করলাম, তা আপনার কি করা হয়? সে ওভারকোটের পকেট থেকে সিগারেটের কোটা বার করে আবার রেখে দিল। বোধহয় আমার মতো বয়স বৃদ্ধের প্রতি সম্ভ্রমবশতই সিগারেট ধরালো। বলল, খবরের কাগজের অফিসে চাকরি করে, নাইট এডিটর। সারা রাত কাজ করি আর সারা দিন ঘুমোই, বলে একটু হাসল। প্রশ্ন করলাম, সংসারে কে কে আছে? সে স্মিত মুখে বলল, সবেমাত্র সংসার আরম্ভ করেছি, আমি আর আমার স্ত্রী, আর কেউ নেই। মনে মনে খুশি হলাম। ছেলেপিলে থাকলে বাড়ি নষ্ট করে দেয়, দেয়ালে কালি দিয়ে ছবি আঁকে। বললাম, বেশ, আপনাকে ভাড়া দেব, 150 টাকা ভাড়া। সে ইতস্তত করে বলল, আমার পক্ষে একটু বেশি হয়ে যায়। বললাম, সাজানো বাড়ি, খাট বিছানা টেবিল চেয়ার কাবার্ড সব পাবে। আচ্ছা, তাহলে রাজি। বাড়িটা একবার দেখতে পারি কি? চাবি দিলাম। তপন সেন গিয়ে বাড়ি দেখে এলো। তারপর 150 টাকা বার করে দিয়ে বলল, এই নিন 1 মাসের ভাড়া। আমি টাকার রসিদ লিখে দিয়ে বললাম, কবে থেকে বাড়িতে আসবেন? সে বলল, কাল তো ইংরাজি মাসের 1 বাড়ি তো খালিই পড়ে আছে, যদি অনুমতি দেন আজই কোনো সময় আসতে পারি। বললাম, বেশ, যখন ইচ্ছে আসুন। তপন সেন চাবি নিয়ে চলে গেল। ভালো ভাড়াটে পেয়েছি ভেবে মনে মনে উৎফুল্ল হলাম। সেদিন সারা বিকেলবেলা জানলায় বসে বাড়ির দিকে তাকিয়ে রইলাম, কিন্তু তপন তার স্ত্রীকে নিয়ে এলো না। সকালবেলা জানলা খুলে দেখি ওরা এসেছে। সদর দরজা খোলা, নিশ্চয়ই রাত্রে কোনো সময় মালপত্র নিয়ে এসছে। আমার কৌতূহল চোখ ওই দিকেই যাতায়াত করতে লাগলো। বেলা 9:30টার সময় একটি যুবতী এসে ভেতর দিক থেকে সদর দরজা বন্ধ করে দিল। তারপর কয়েক মিনিট পর খিড়কির দরজার গলি দিয়ে সে বাইরে বেরিয়ে এলো। তখন তাকে ভালো করে দেখলাম। লম্বা ছিমছিমে চেহারা, মাথায় 1 মাথা চুল, এলো খোঁপার আকারে ঘাড়ের ওপর বিন্যস্ত, হাতে একটি ছোট্ট অ্যাটাচি কেস। ভাবলাম সারা রাত কাজ করে তপন ঘুমাচ্ছে, তাই তার বউ বাজার করতে যাচ্ছে। কিন্তু দুপুর কেটে গেল, সে ফিরে এলো না। একবারে ফিরল সেই বিকেল 4টের সময়। সদর দরজার কড়া কিন্তু নাড়ল না, বলি দিয়ে খিড়কির দিকে চলে গেল। বোধহয় স্বামীর নিদ্রা ভঙ্গ করতে চায় না। কিছুক্ষণ পরে আমি রামাধীনকে পাঠালাম। নতুন ভাড়াটে, তাহাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নিতে হবে। জানলায় বসে দেখলাম রামাধীন গিয়ে দরজার কড়া নাড়ল। মেয়েটি দরজা খুলে দিল। রামাধীনের সঙ্গে কথা বলে মেয়েটি একবার চোখ তুলে আমার জানলার দিকে দেখল। তারপর রামাধীনের সঙ্গে দোতলায় আমার কাছে এলো। দূর থেকে তাকে দেখেছিলাম, এখন কাছ থেকে দেখলাম। ভারী সুন্দর চেহারা, লম্বা, মেদগ্রন্থির বাহুল্য নেই, বাঁ গালের ওপর মসুরের মতো একটা লাল তিল, তাহাতে মুখের লালিত্য আরো বেড়ে যায়। একটি বিষয় লক্ষ্য করলাম, স্বামী স্ত্রীর বয়স প্রায় একই রকম, ওই 23-24। হয়তো প্রেমে পড়ে বিয়ে করেছে। আজকাল তো কতই এমন দেখা যায়। ছোট্ট নমস্কার করে বলল, আমার নাম শান্তা, আমাদের কোনো অসুবিধা নেই, খুব সুন্দর বাড়ি পেয়েছি। তার কথা বলার ভঙ্গি যেমন মিষ্টি, গলার স্বরও তেমন নরম। বললাম, বসুন। আপনি? সে মাথা নেড়ে বলল, আমাকে আপনি বলবেন না, আমি আপনার মেয়ের বয়সী। বললাম, তা আচ্ছা, তোমাদের ঝি চাকর যদি দরকার থাকে, নতুন পাড়ায় এসছো। সে বলল, ঝি চাকরের দরকার নেই, দুজনের সংসার, আমি একাই সব কাজ সামলে নিতে পারবো। বললাম, বেশ বেশ, তা আজ তুমি সকালবেলা বেরিয়েছিলে, এখন ফিরলে, সারাদিন কোথায় ছিলে?
সে বলল আমি স্কুলে পড়াই, চেতলার দিকে একটা ছোট মেয়েদের স্কুল আছে, সেখানেই শিক্ষিকার কাজ করি। আচ্ছা আজ যাই, ওর খাবার তৈরি করতে হবে, সন্ধ্যের পরও কাজে বেরোবে তো। তারপর শান্তা একটু হেসে ঘাড় হেলিয়ে চলে গেল। এদের দুজনকেই আমার ভালো লেগেছে। বর্তমানে ভাড়াটেদের নিয়েই আমার জীবন। তারা আমার বাড়িতে বাস করে, ভাড়া দেয়, নিজের ধান্দায় থাকে, মেলামেশা নেই। জোড়া বাড়ির অন্য অংশে একটি মাদ্রাজি পরিবার থাকে। তারা আমার ভাষা বোঝে না, কেবল মাসান্তে ভাড়া দিয়ে রসিদ নিয়ে যায়। তাদের সঙ্গে আমার হৃদয়ের কোনো যোগ নেই, কিন্তু এই নবীন বাঙালি দম্পতি আমার হৃদয় আকর্ষণ করেছে। জানলায় বসে দেখলাম সন্ধে উত্তীর্ণ হওয়ার পর তপন কোট প্যান্ট আর ওভারকোট চড়িয়ে খিড়কির গলি দিয়ে বাইরে এলো। বাড়ির সামনে ল্যাম্পের নিচে দাঁড়িয়ে সিগারেট ধরালো। সারা রাত বাইরে থাকবে, ভোরের দিকে কাজ সেরে ফিরে আসবে। তারপর ওদের নিয়ম বাঁধা জীবনযাত্রা চলতে লাগলো। সকাল 9:30টার সময় শান্তা স্কুলে পড়াতে চলে যায়, বিকালে ফিরে আসে। তপন সন্ধ্যার পর বেরোয়, রাত্রে কখন ফেরে আমি জানি না। ওদের জীবনযাত্রা অতি শান্ত। বাড়িতে অতিথি আসে না, হয়তো বন্ধু বান্ধব চেনা পরিচিতি কেউ নেই কাছাকাছি। তপন বাড়ি থেকে রাত্রে বাইরে বের হওয়ার পর বাড়ির ইলেকট্রিক বাতি নিভিয়ে যায়। কেবল সামনের ঘরে মৃদু মোমবাতি জ্বলে, সেটাও 8টা বাজতে না বাজতে নিভে যায়। শান্তা বোধহয় সারাদিনের ক্লান্তির পর তাড়াতাড়ি শুয়ে পড়ে। ওদের বিষয়ে আমার মনে যথেষ্ট কৌতূহল আছে, তাই যখন তখন চোখে দূরবীন লাগিয়ে বাড়িটা দেখি। কিন্তু বাইরে থেকে বাড়ির অভ্যন্তরে কিছুই দেখা যায় না। সদর দরজা যেমন বন্ধ থাকে, সদরের জানলায় তেমনই পর্দা টানা থাকে। কেবল রাত্রিবেলা পর্দার ভেতর দিয়ে মোমবাতির মোলায়েম আলো দেখা যায়। একদিন রোববার সকালবেলা শান্তা এসে খানিকক্ষণ আমার সঙ্গে গল্প সল্প করল। আমি রহস্যচ্ছলে জিজ্ঞেস করলাম, তোমার কর্তাটি এখনো ঘুমোচ্ছেন বুঝি? সে সলজ্জভাবে বলল, হ্যাঁ, সারা রাত তো আর ঘুমাতে পায় না, তাই। আমি বললাম, তুমি রাত্রে ইলেকট্রিক বাতি জ্বালাও না দেখেছি, কেন বলো দেখি? শান্তা সচকিত হয়ে বলল, আমার চোখ ভালো নয়, উজ্জ্বল আলো বেশিক্ষণ সহ্য হয় না। ও আবার কম আলোয় দেখতে পায় না, তাই ও চলে গেলেই ইলেকট্রিক নিভিয়ে প্রদীপ জ্বালি। আপনি লক্ষ্য করেছেন বুঝি? হ্যাঁ, আমি তো সকাল থেকে সন্ধে পর্যন্ত এই জানলার ধারেই বসে থাকি। শান্তা সহানুভূতিপূর্ণ স্বরে বলল, সত্যি আপনার তো কোথাও যাবার উপায় নেই, তা আমি মাঝে মাঝে আসবো, ওকেও পাঠিয়ে দেব। এইভাবেই চলতে লাগলো। একদিন সন্ধ্যের পর তপনও কাজে যাবার পথে আমার কাছে এসে 2-4টে কথা বলে গেল। তারপর একদিন গভীর রাত্রে একটি ব্যাপার লক্ষ্য করলাম। আমি সাধারণত রাত্রি 9:30টার সময় ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার অনিদ্রার রোগ আছে। মাঝে মাঝে রাত্রে ঘুম হয় না, তখন প্রায় সারা রাতই জেগেই থাকি। 2 সপ্তাহ আগে রাত্রে যথাসময় শুলাম, কিন্তু কিছুতেই ঘুম আসলো না। 12টা পর্যন্ত অনেক চেষ্টা করার পর ঘুম যখন এলো না, তখন উঠে পড়লাম। ভাবলাম 1 পেয়ালা গরম কোকো পান করলে যদি ঘুম আসে। স্টোভ জ্বালিয়ে জল চড়ালাম। রামাদিন আমার ঘরের বাইরে দরজার সামনে ঘুমায়, তাকে আর জাগালাম না। শীতের রাত্রি, জানলা বন্ধ আছে। হঠাৎ কি মনে হলো, জানলার খড়খড়ি তুলে বাইরে তাকালাম। নিশুতি রাত্রে রাস্তায় জনমানব নেই। জোড়া বাড়ির সামনে রাস্তার আলোটা জ্বলছে। বাড়ি দুটোর ভিতরে অন্ধকার। একটা লোক ওদিকের ফুটপাত দিয়ে আসছে, তার মাথা থেকে হাঁটু পর্যন্ত কালো র্যাপারে ঢাকা। জোড়া বাড়ির বরাবর এসে সে থামল, ঘাড় ফিরিয়ে পেছনে ও আশেপাশে দেখল। তারপর শুট করে 2 বাড়ির মাঝখানের গলির মধ্যে ঢুকে পড়ল। আর তাকে দেখতে পেলাম না। কিন্তু কিছুক্ষণ পরে তপনের ঘরে বিদ্যুৎ বাতি জ্বলে উঠল, তারপর আবার নিভে গেল। কোকো তৈরি করে পান করতে করতে চিন্তা করলাম, কে লোকটা? তার ভাবভঙ্গিতে যেন সতর্ক সাবধানতা রয়েছে। ওই গলি গিয়ে মাদ্রাজিদের খিড়কির দরজাতেও যাওয়া যায়, কিন্তু মাদ্রাজিরা সংখ্যায় অনেকগুলো। সন্ধ্যের পর দরজা তালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এই লোকটা নিঃসন্দেহে তপনের ঘরেই গেছে। তপন রাত্রে বাড়িতে থাকে না,
শান্তা একলা থাকে। এই সময় লোকটা চুপি চুপি এসছে। কি ব্যাপার? গভীর রাত্রি, স্বামী অনুপস্থিত, বাড়িতে একটা যুবতী ছাড়া অন্য কেউ নেই। এই সময় র্যাপার মুড়ি দিয়ে লোক আসে, অর্থাৎ মনটা খারাপ হয়ে গেল। শান্তাকে ভালো মেয়ে বলেই মনে হয়েছিল, কিন্তু আজকাল মুখ দেখে স্ত্রী চরিত্র বোঝা দুষ্কর। মরুককে, আমার কি? ভাড়াটেদের স্ত্রী কি করছে তা আমার খোঁজ নিয়ে কোনো প্রয়োজন নেই। আমি যথাসময়ে ভাড়া পেলেই হলো। একবার ভাবলাম জানলায় দাঁড়িয়ে দেখি লোকটা কতক্ষণে বাইরে আসে, কিন্তু কোকো পান করে একটু ঘুমের আমেজ এসছিল। আমি শুয়ে পড়লাম। আসন্ন ঘুমকে খোঁচা দিয়ে তাড়ালে হয়তো সারা রাত জেগে থাকতে হবে। এই ঘটনার পর 2 সপ্তাহ কেটে গেছে। গত রবিবার তপন এসে বাড়ি ভাড়া দিয়ে গেছে। উল্লেখযোগ্য আর কিছু ঘটেনি। তপনকে নৈশ আগন্তুকের কথা বলিনি, কি দরকার আমার। তারপর হঠাৎ পরশু রাত্রির ব্যাপার। পরশু রাত্রেও আমাকে অনিদ্রা রোগে ধরেছিল। 12টা পর্যন্ত বিছানায় এপাশ ওপাশ করে উঠে পড়লাম। স্টোভে কোকোর জল চড়িয়ে দিয়ে জানলার খড়খড়ি তুলে উঁকি মারলাম। লোকটা যেন আমার উঁকি মারার জন্যই অপেক্ষা করছিল। সেই র্যাপার ঢাকা লোকটা। সে ফুটপাত দিয়ে দ্রুত পদে এসে গলির ঠিক মুখের কাছে একটু ভিতর দিকে লুকিয়ে পড়ল। তারপর একই দিক দিয়ে আর একটা লোক আসছে দেখলাম। গলায় কমফোর্টার জড়ানো লোকটা গলির মুখ পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়ল। অনিশ্চিতভাবে এদিক ওদিক চাইতে লাগলো। মনে হলো সে র্যাপার ঢাকা লোকটাকে অনুসরণ করছিল। এখন আর তাকে খুঁজে পাচ্ছে না। এই সময় র্যাপার ঢাকা লোকটা মুখ থেকে র্যাপার সরালো। সব বিস্ময়ে চিনলাম তপন। তারপর মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। তপনের হাতে একটা ছুরি ঝলকিয়ে উঠল। সে এক লাফে সামনে এসে কমফোর্টার জড়ানো লোকটার বুকে ছুরি বিঁধে দিল। লোকটা ফুটপাতের ওপরেই পড়ে গেল। তপন বিদ্যুৎ বেগে আবার গলির মধ্যে ঢুকে পড়ল। আমি হতভম্বভাবে চেয়ে রইলাম। লোকটা ফুটপাতের ওপর নিশ্চল হয়ে পড়েছে। একটা কাকুতি পর্যন্ত তাহার মুখ দিয়ে বেরোচ্ছে না। নিশ্চয়ই মারা গেছে। আমার ঘরে টেলিফোন আছে। এই ঘটনার ধাক্কা সামলিয়ে আমি থানায় ফোন করলাম। আমাদের থানা কাছেই। 5 মিনিটের মধ্যে পুলিশ এসে পড়ল। দারোগাবাবু আমার বয়ান শুনে তপনের বাসা ঘেরাও করল। তপনকে কিন্তু বাড়িতে পাওয়া গেল না। শান্তা ঘুমোচ্ছিল। সে কিছু জানতেই পারেনি। তপন খিড়কির দরজা খুলে বাড়িতে এসেছিল, তাতে সন্দেহ নেই। সে বাসায় জামা কাপড় বদল করে শান্তাকে না জাগিয়ে চুপি চুপি পালিয়েছে। সে রাত্রে মৃতদেহ শনাক্ত হয়নি। পরে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিধুভূষণ আইচ। বর্ধমানের পুলিশের কর্মচারী ছিল। সম্প্রতি ছুটি নিয়ে কলকাতায় এসেছিল। তপনের বাড়িতে পুলিশের পাহারা কায়েম হয়েছে। তপন এখনো ধরা পড়েনি। দারোগাবাবু ক্রমাগত শান্তাকে জেরা করে চলেছে, অথচ সে বেচারি নির্দোষ। আমি তার প্রতি অন্যায় সন্দেহ করেছিলাম, সেজন্য লজ্জিত আছি। এখন বুঝেছি তপনই মধ্যরাতে র্যাপার মুড়ি দিয়ে বাসায় ফিরত। এদিকে আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। তপন কেন খুন করেছে আমি তো কিছুই জানি না, অথচ ঘন্টায় ঘন্টায় নতুন পুলিশ অফিসার এসে আমাকে জেরা করে যাচ্ছে। আমি একজন পঙ্গু মানুষ, কিন্তু পুলিশ বোধহয় সন্দেহ করে যে খুনের জন্য আমিই দায়ী। আমার অপরাধ এই যে তপন আমার ভাড়াটে এবং আমি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছি। এখন আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি আমাকে উদ্ধার করুন। আমার প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। পুলিশ হয়তো সন্দেহের উপর আমাকে ধরে নিয়ে গিয়ে হাজতে পুরবে। সেটা হলে আমি মারা যাব। আমার টাকা আছে। আপনি যদি আমাকে উদ্ধার করতে পারেন আমি আপনাকে খুশি করে দেব। যত শীঘ্র পারেন আমাকে পুলিশের ঝামেলা থেকে রক্ষা করুন। আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। ইতি শ্রী চিন্তামণি কুণ্ডু। আমার চিঠি পড়া শেষ হতেই ব্যোমকেশ আমার হাত থেকে চিঠিটা নিয়ে মনে মনে পড়তে আরম্ভ করলো। আমি আরেক কাপ চায়ের জন্য রান্নাঘরের দিকে গেলাম। সত্যবতী নিশ্চয়ই রেগে আছে, তাকে ঠান্ডা করা দরকার। আধ ঘন্টা পর ফিরে এসে দেখি ব্যোমকেশ চিঠিটা কোলে নিয়ে বসে আছে এবং আপন মনে হাসছে। জিজ্ঞেস করলাম, ওহে হাসি কিসের? ব্যোমকেশ বলল, ব্যাপারটাই যে হাসির।
চিন্তামণি কুণ্ডু মশাই কিন্তু একটা বিষয় ভুল করেছেন। তপনের বাড়িতে বিদ্যুৎ বাতি নিভে যাওয়ার সময়টা তিনি ভালো করে লক্ষ্য করেননি। তুমি কি করে তা জানলে? হুম, না না, আমার অনুমান যদি সত্যি হয় তাহলে তিনি নিশ্চয়ই ভুল করেছেন। আর একটা ভুল করেছেন, সেটা অবশ্য স্বাভাবিক। অজিত, চিন্তামণিবাবুর ঘরে টেলিফোন আছে, তুমি তার নম্বর খুঁজে তাকে ফোন করো। একটা জরুরি প্রশ্নের উত্তর খুব দরকার। তাকে জিজ্ঞাসা করো তপনের গলার আওয়াজটা কীরকম। নিশ্চয়ই খুব জরুরি প্রশ্ন। আর কিছু জানতে চাও? না, আর কিছু না। তাকে বলো ভাবনার কিছু নেই, আমি অবিলম্বে যাচ্ছি। চিন্তামণি বাবুকে ফোন করলাম, তারপর ফিরে এসে বললাম তপনের গলার আওয়াজ চেরা চেরা। চেরা চেরা? হ্যাঁ, তাহলে ঠিক ধরেছি, আর কোনো সন্দেহই নেই। বললাম, কি ধরেছো তুমিই জানো, কিন্তু চিন্তামণির বাবুর গলাও চেরা চেরা মনে হলো। তাতে আর আশ্চর্য কি, একে পক্ষাঘাত, তার ওপর পুলিশের আতঙ্ক। চলো বেরিয়ে পড়া যাক, কাজ সেরে এসে ফিরে মধ্যাহ্নভোজন করব। চিন্তামণির বাবুর বাড়ির রাস্তাটা বেশ চওড়া, নতুন রাস্তা, শহরের অন্তিম প্রান্তে বলেই অপেক্ষাকৃত নির্জন। তপন সেনের বাড়িতে পুলিশের পাহারা বসেছে, দেখে সহজেই শনাক্ত করা গেল। তারই উল্টো দিকে চিন্তামণির বাবুর দোতলা বাড়ি। আমরা ওপরে উঠে গেলাম। আমরা দরজায় কড়া নাড়বার আগেই হিন্দুস্তানি ভৃত রামাধীন দরজা খুলে পাশে সরে দাঁড়ালো। আমরা প্রবেশ করলাম। খোলা জানলার পাশে চিন্তামণি বাবু চেয়ার পেতে বসেছিলেন। সাগ্রহে গলা বাড়িয়ে বললেন, আসুন ব্যোমকেশবাবু, রাস্তায় আসতে দেখেই চিনেছি, আসুন। রামাধীন দুটি চেয়ার এগিয়ে দিল। আমরা বসলাম। টেলিফোনে গলার আওয়াজ শুনে চিন্তামণির বাবুর চেহারা যেমন আন্দাজ করেছিলাম আসলে তেমন নয়। কৃষ্ণবর্ণ, মোটাসোটা মানুষ, উপবিষ্ট অবস্থায় দেখে পক্ষাঘাতগ্রস্ত বলেই মনে হয় না। তার পাশে টিপাইয়ের ওপর একটি দামি বায়োনোকুলার রাখা ছিল। চিন্তামণি বাবু বললেন, আগে কি খাবেন বলুন, চা, কোকো, ওভালটিন? ব্যোমকেশ বলল, না না, এখন আর কিছু দরকার নেই। পুলিশ আজ আপনার কাছে এসেছিল নাকি? আসেনি আবার? দারোগা একবার আমার দিকে তেড়ে আসছে, একবার ওই বাড়িতে শান্তার দিকে তেড়ে যাচ্ছে। কি যে চায় ওরা বুঝি না। একই প্রশ্ন 50 বার। আমার পক্ষাঘাত হয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে পারি কি না, বাইনোকুলার রেখেছি কেন, তপন সেনকে বাড়ি ভাড়া দিয়েছি কেন, বলুন দেখি ব্যোমকেশবাবু, এ সব প্রশ্নের কী জবাব দেব? জবাব দিতে দিতে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। এখন আপনি আমাকে বাঁচান। না না, ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। এখন দারোগাবুর সঙ্গে একবার দেখা করাটা খুব দরকার। আচ্ছা, তিনি কি... বলতে বলতে দারোগাবাবু দরজার সামনে এসে দাঁড়ালেন। 10-12 বছর আগে বিজয় ভাদুরী যখন ছোট দারোগা ছিলেন তখন তার সাথে পরিচয় হয়েছিল। রোগা, লম্বা, বেউর বাঁশের মতো চেহারা, কিন্তু অত্যন্ত কর্মতৎপর ও সন্নিগ্ধ চিত্ত ব্যক্তি। 10 বছরে তিনি বড় দারোগা হয়ে গিয়েছেন, কিন্তু চেহারার তিলমাত্র পরিবর্তন ঘটেনি, এবং মনও যে পূর্বমতো সন্দেহপরায়ণ সেটি তার চোখের দিকে তাকালেই অনুমান করা যায়। দরজার কাছ থেকেই প্রখর চোখে আমাদের নিরীক্ষণ করতে করতে ঘরে প্রবেশ করলেন। সূক্ষ্ম স্বরে বললেন, ব্যোমকেশ বাবু যে? ব্যোমকেশ হেসে উঠল। চিনতে পেরেছেন দেখছি। তা আপনার আসামি মানে তপন সেন ধরা পড়ল? বিজয় ভাদুরী চিন্তামণি বাবুকে একবার বাঁকা দৃষ্টিতে দেখলেন। ধরা পড়েনি, কিন্তু যাবে কোথায়? আপনি হঠাৎ এখানে কি উদ্দেশ্যে ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ বলল, এই যে চিন্তামণিবাবু আমার মক্কেল, ওনার বাড়িতে খুন হয়েছে তো, আর ওনার ভাড়াটেই খুন করেছে। আপনারা ওনাকে একটু বিরক্ত করছেন, তাই নিজের স্বার্থ রক্ষার জন্য উনি আমাকে নিযুক্ত করেছেন আর কি। বিজয় ভাদুরী কুটিল কুঞ্চিত চোখে ব্যোমকেশের দিকে চেয়ে রইলেন। বোধহয় তিনি মনে মনে বিবেচনা করলেন ব্যোমকেশকে গলা ধাক্কা দেবেন কি না। তারপর তিনি যখন কথা বললেন তখন তার সুর একেবারে বদলে গিয়েছে। তিনি ব্যোমকেশের দিকে ঝুঁকে ঈষৎ রসকণ্ঠে বললেন, একবার বাইরে আসবেন, দুটো কথা আছে। চলুন। আমরা ঘরের বাইরে লম্বা বারান্দার এক কোণে গিয়ে দাঁড়ালাম। বিজয়বাবু মুখে একটা জোর করে হাসি টেনে বললেন, দেখুন ব্যোমকেশ বাবু, উঁচু মহলে আপনার প্রতিপত্তি আছে। আপনি যদি এ মামলায় মাথা গলাতে চান, আমি আপনাকে আটকাতে পারবো না, কিন্তু আমি অনুরোধ করছি আপনি চিন্তামণি কুণ্ডুকে সাহায্য করবেন না। আমার বিশ্বাস ও আর ওই খোট্টা চাকরিটা তলে তলে এই ব্যাপারের সঙ্গে জড়িত আছে। ব্যোমকেশ স্থির হয়ে বিজয়বাবুর কথা শুনল, তারপর বলল, কে খুন করেছে আপনি জানেন?
অবশ্য খুন করেছে তপন সেন, কিন্তু বুড়োটাও এর মধ্যে আছে। বুড়োটাও যদি এর মধ্যে থাকতো তাহলে তপনের নামে খুনের অভিযোগ আনতো কি? এখানেই চালাকি। তপনকে ধরিয়ে দিয়ে বুড়ো নিজেকে বাঁচাতে চায়। ব্যোমকেশ বিরক্ত স্বরে বলল, মাফ করবেন বিজয়বাবু, আপনি এ মামলার কিছুই বুঝতে পারেননি দেখছি। তার মানে? মানে পরে বলবো, আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন দেখি। যে ছুরি দিয়ে খুন হয়েছিল সেটা কি পাওয়া গেছে? না, তপন সেন সেটা নিয়ে পালিয়েছে। তপনের বাড়ি তল্লাশ করে কিছু পেয়েছেন? না, এমন কিছু তো পাইনি যাতে হদিশ পাওয়া যায়। তবে সিন্দুকটা এখনো খোলা হয়নি, তার চাবিটা তপনের কাছে। শান্তাকে জেরা করে কিছু পাওয়া গেছে? কাজের কথা কিছু পাইনি, মাস চারেক আগে ওদের বিয়ে হয়েছে। স্বামীর কাজকর্মের কথা শান্তা কিছুই জানে না। আমি কিন্তু সব জানি, কে খুন করেছে জানি, এমনকি আসামি কোথায় আছে তাও জানি। জানেন? তবে এতক্ষণ বলেননি কেন? সময় হলেই বলবো। তার আগে আমি তপনের বাসাটা একবার ঘুরে ফিরে দেখতে চাই, আর শান্তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি অবশ্য তাকে যথেষ্ট জেরা করেছেন এবং সন্তোষজনক উত্তরও পেয়েছেন। আমি কেবল 2-4টে প্রশ্ন করব। তা বেশ, কিন্তু আসামি? আসামিকেও পাবেন। কোথায়? ওই বাড়িতে? আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। পারবেন পারবেন, আগে চলুন ওই বাড়িতে যাই। আসামিকে ধরার জন্য কিন্তু প্রস্তুত থাকবেন। তার মানে আপনি বলতে চান তপন সেন বাসায় ফিরে আসবে, কিংবা বাসাতেই লুকিয়ে আছে? আরে আসুন আর। ব্যোমকেশ অগ্রগামী হয়ে সিঁড়ির দিকে চলল। চিন্তামণি বাবু দরজার সামনেই দাঁড়িয়েছিল। চিন্তামণিবাবু, আপনি নির্ভয় থাকুন। আমরা একবার ওই বাড়িতে যাচ্ছি, ঘন্টাখানেকের মধ্যেই খুনের কিনারা হয়ে যাবে। আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম। তপনের বাড়িতে বুকে পিঠে পুলিশের পাহারা। একটা বিচিত্র ব্যাপার লক্ষ্য করেছি, চোর পালালেই পুলিশের বুদ্ধি বাড়ে। অপরাধী যখন অপরাধ করে চম্পট দিয়েছে তখন অকুলস্থের চারপাশে কড়া পাহারা বসিয়ে কী লাভ হয় আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। ব্যোমকেশ গলি দিয়ে খিড়কির দরজার দিকে যেতেই বলল, আচ্ছা, সদর আর খিড়কির দরজা ছাড়া বাড়ি থেকে পালাবার আর কোনো রাস্তা নেই? মানে পাঁচিল ডিঙিয়ে পালানো যায় না? দারোগা বিজয়বাবু বললেন, না। খিড়কির দরজায় একজন পাহারাওয়ালা দাঁড়িয়ে আছে, উপরন্তু দরজায় তালা লাগানো। বিজয়বাবুর হুকুমে পাহারাওয়ালা তালাটা খুলে দিল। আমরা ভেতরে গেলাম। ছোট্ট এক টুকরো উঠোনের গায়ে দুটি ঘর, পাশে রান্নাঘর ও স্নানের ঘর। ব্যোমকেশ বলল, বিজয়বাবু, আপনি আর অজিত শান্তার কাছে গিয়ে একটু বসুন। আমি বরং স্নানের ঘর আর রান্নাঘরটা এক নজর দেখে নিই। বলেই সে পাশের দিকে চলল। আমরা সামনের ঘরে প্রবেশ করলাম। একটা বসবার ঘর, বেতের আসবাবপত্র দিয়ে সাজানো। একটি বেতের চেয়ারে শান্তা উদাস অসহায়ভাবে বসে আছে। চিন্তামণি কুণ্ডু তার চেহারার যে বর্ণনা করেছিলেন সেটি সত্য। বর্তমানে তার মাথার চুলগুলি অবিন্যস্ত, চোখ দুটিও ফুলো ফুলো, বোধহয় কান্নাকাটি করেছেন। আমরা ঘরে প্রবেশ করতেই সে মুখ তুলে চাইল। আমাকে লক্ষ্য করল না, বিজয়বাবুর দিকে সপ্রশ্ন চাইল। বিজয়বাবু কিছু বললেন না, একটা চেয়ার নিয়ে বসে পড়লেন। আমিও বসলাম। তিনজনে নির্বাক হয়ে বসে আছি। আমি চিন্তা করছি, পুলিশের জেরা শুনে শুনে মেয়েটা ক্লান্ত হয়ে পড়েছে। সে যদি নির্দোষ হয়, স্বামীর অপরাধের সাথে যদি তার কোনো সংযোগ না থাকে, তবুও তার নিষ্কৃতি নেই। কিন্তু তপন এই লোকটিকে খুন করলো কেন? যৌন ঈর্ষা? শান্তার সঙ্গে কি এই লোকটার কি? ব্যোমকেশ শয়ন কক্ষ থেকেই প্রবেশ করল। তার মুখ হাসি হাসি। সে শান্তার সামনে চেয়ার টেনে বসে স্ফীত মুখে তার দিকে চেয়ে রইল। শান্তাও ক্লান্তভাবে তার দিকে চাইল। তারপর ধীরে ধীরে তার চোখে শঙ্কা ও সতর্কতা ফুটে উঠল। সে সোজা হয়ে বসে একটু বিহ্বলভাবে বলল, কি কি দেখছেন? ব্যোমকেশও প্রফুল্ল স্বরে বলল, আপনার শোবার ঘরে একটা ছোট লোহার সিন্দুক রয়েছে দেখলাম, ওতে কি আছে? তারকাবাবুকে তো বলেছি, কি আছে তা আমি জানি না। আমার স্বামী সিন্দুকের চাবি নিজের কাছেই রাখতেন। বিজয়বাবু বললেন, সিন্দুকের তালা ভাঙার ব্যবস্থা করেছি। বেশ বেশ, ওতে অনেক মাল পাবেন, চোরাই মাল, দুপুরে ডাকাতির গয়নাপত্র। ব্যোমকেশ শান্তার দিকে ফিরল। আচ্ছা বলুন দেখি, আপনার স্বামী কি দাড়ি কামাতেন না? মানে বাড়িতে দাড়ি কামানোর সরঞ্জাম দেখছি না। শান্তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে।
সে অস্পষ্ট স্বরে বলল, তিনি সেলুনে দাড়ি কামাতেন। ও, আপনার স্বামী দেখছি অসামান্য লোক ছিলেন। তিনি সেলুনে দাড়ি কামাতেন, কিন্তু বাড়িতে চটি জুতো পরতেন না। কোনো কারণ ছিল কি? ওর চটি ছিঁড়ে গিয়েছিল, নতুন চটি কেনা হয়নি। যখন বাড়িতে থাকতেন আমার চটি পরতেন। তাই নাকি? আপনাদের দুজনের পায়ের মাপ তাহলে সমান? শান্তা বলল, প্রায় সমান। বাহ, কত সুবিধে! আপনাদের স্বামী স্ত্রীর দেখছি প্রায় সবই সমান, কেবল চুলের রং আলাদা। চিন্তামণিবাবু জানিয়েছিলেন তপনের চুলের রং তামাটে, ঠিক তো? শান্তা ঢোক গিলে বলল। হ্যাঁ। বিজয়বাবু এতক্ষণ চোখ বের করে প্রশ্নোত্তর শুনছিলেন। ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ হাত তুলে বলল, দাঁড়ান, তৈরি থাকুন। এবার আমার শেষ প্রশ্ন। শান্তাদেবী, চিন্তামণিবাবু দেখেছিলেন আপনার গালে মসুরের মতো লাল তিল আছে, সে তিলটা গেল কোথায়? শান্তা চকিত হয়ে নিজের বাঁ গালে হাত দিল, তারপর সামলে নিয়ে বলল, তিল? আমার গালে তো তিল নেই। চিন্তামণিবাবু ভুল দেখেছেন, হয়তো লাল কালির ছিটে লেগেছিল। ব্যোমকেশের মুখে হিংস্র হাসি ফুটে উঠেছে। সে বলল, সব প্রশ্নের জবাবই তৈরি করে রেখেছেন দেখছি, কিন্তু এই প্রশ্নের কি জবাব দেবেন? ক্ষিপ্রহস্তে সে শান্তার চুল ধরে টান দিল, সঙ্গে সঙ্গে পরচুলা খসে পড়ল, ভেতর থেকে ঘাড়ে ছাটা তামাটে রঙের চুল বেরিয়ে পড়ল। শান্তাও বিদ্যুৎ বেগে জবাব দিল। একটু নিচু হয়ে সে নিজের ডান পা থেকে শাড়িটা তুলল। পায়ের সঙ্গে রাবারের গার্ডার দিয়ে আটকানো ছিল একটা লিকলিকে ছুরি। ক্ষিপ্রহস্তে ছুরিটা মুঠো করে ব্যোমকেশের গলা তাক করে সে ছুরি চালালো। আমি ভয়ার্থভাবে সম্মোহিত হয়ে শুধু চেয়ে রইলাম। একটি স্ত্রীলোকের সুশ্রী মুখ যে চোখের নিমিষে এমন কুশ্রী ও কঠিন হয়ে উঠতে পারে তা কল্পনা করা যায় না। দারোগা বিজয়বাবু যদি প্রস্তুত না থাকতেন তাহলে ব্যোমকেশের প্রাণ বাঁচানো সম্ভব ছিল কিনা তাতে সন্দেহ রয়েছে। তিনি বাঘের মতো লাফিয়ে পড়ে শান্তার কবজি ধরে ফেললেন। ছুরি শান্তার মুঠো থেকে পড়ে গেল। সে বিষাক্ত চোখে ব্যোমকেশের দিকে চেয়ে রইল এবং সাপের মতো নিঃশ্বাস ফেলতে লাগলো। ব্যোমকেশ হাসি মুখে উঠে দাঁড়ালো। বিজয়বাবু, এই নিন আপনার খুনের আসামি, আর এই নিন খুনের অস্ত্র। বিজয়বাবু একটু দ্বিধাগ্রস্তভাবে বললেন, কিন্তু চিন্তামণিবাবু বলেছিলেন তপন সেন। ব্যোমকেশ বলল, তপন সেনের অস্তিত্বই নেই বিজয়বাবু, আছেন কেবল অদ্বিতীয় শান্তা সেন। ইনি রাত্রে তপন সেন আর দিনে শান্তা সেন, সাক্ষাৎ অর্ধনারীশ্বরী মূর্তি, মহিয়সী মহিলা ইনি। ভাববেন না যে শুধু বিধুভূষণ আইসকে খুন করাই এনার একমাত্র কীর্তি। মাস দুই আগে ইনি বর্ধমান জেলার এক গার্ডকে খুন করে জেল থেকে পালিয়েছিলেন। এর আসল নাম আমার জানা নেই, আপনি তো পুলিশের লোক, ফেরারি কয়দিন নাম জানতে পারেন। বিজয়বাবু শান্তার হাত বজ্র মুঠির মধ্যে ধরে তার চোখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, প্রমীলা পাল। এবার সব বুঝেছি। স্বামীকে বিষ খাওয়ানোর জন্য তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। 2 বছর জেল খাটবার পর তুমি জেলের গার্ডকে খুন করে পালিয়েছিলে। পালিয়ে এখানে এসে একাই স্বামী স্ত্রী সেজে লুকিয়েছিলে। তারপর সে রাতে বিধুভূষণ তোমাকে দেখতে পায়। বিধুভূষণ তোমাকে চিনতে পেরে তোমার পিছু নিয়েছিল। এখানেই বাড়ির সামনে তুমি এসে তাকে খুন করেছ। ব্যোমকেশের দিকে তাকিয়ে বিজয়বাবু বললেন, কেমন, এই তো? ব্যোমকেশ বলল, মোট কথা এই বটে। জমাদার ঘরের বাইরে ছিল, ভেতরে ঢুকলো। বিজয়বাবু বললেন, হাত কড়া লাগাও। চিন্তামণির বাবুর বাড়িতে বসে চা খেতে খেতে ব্যোমকেশ বলল, আপনার চিঠি পড়ে খটকা লেগেছিল চিন্তামণিবাবু। আপনি ওদের দুজনকে একসঙ্গে কখনো দেখেননি, দূরবীন লাগিয়েও ওদের বৃহভেদ করতে পারেননি। কেন? পুরুষটা বেঁটে, মেয়েটা লম্বা, হরে দরে হাঁটু জল। ওরা সদর দরজা দিয়ে যাতায়াত করে না, খিড়কি দিয়ে আসে যায়। পুরুষটা চেরা চেরা গলায় কথা বলে। কেন? সন্দেহ হয় যে কোথাও লুকোচুরি চলছে। যাকে, কিন্তু বেশি ফলাও করে আর সব কথা বলবার দরকার নেই। স্থূলভাবে ব্যাপারটা এই যে জেল ভেঙে পালানোর পর প্রমীলা পালের 2টো জিনিস দরকার হয়েছিল, ছদ্মবেশ আর রোজগার। তার মাথার চুল তামাটে রঙের, সহজেই দৃষ্টি আকর্ষণ করে, তাই তাকে চুল ছোট করে পুরুষ সাজতে হলো। কিন্তু দুপুরে ডাকাতি করে রোজগার করার জন্য তার মেয়ে মানুষ সাজা দরকার, তাই সে একটি সুন্দর বিলিতি পরচুলা জোগাড় করলো। কোথায় চুল ছেঁটেছিল আর কোথায় পরচুলা জোগাড় করেছিল তা আমি জানি না, কিন্তু তার
দ্বৈত জীবন আরম্ভ হলো। এখন শীতকাল, স্ত্রী লোকের পক্ষে পুরুষ সাজার খুব সুবিধে। সে নাকের নিচে একটা ছোট্ট প্রজাপতি গোঁপ লাগালো, গায়ে কোট প্যান্টের ওপর ওভারকোট চড়ালো, তারপর আপনার কাছে বাড়ি ভাড়া নিতে এলো। পাছে মেয়েলি গলা ধরা পড়ে যায়, তাই আপনার সঙ্গে চেরা চেরা গলায় কথা বলল। কলকাতা শহরে ছদ্মবেশে থাকার খুব সুবিধে, পাড়াপড়শির কেউ কারোর খোঁজও রাখে না। কিন্তু সে লক্ষ্য করলো আপনি সারাক্ষণ জানলার কাছে বসে থাকেন। আপনার বাইনোকুলার আছে, তাকে সাবধান থাকতে হবে। সেই রাত্রে আপনি শুয়ে পড়বার পর সে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি দখল করতে এলো। কেউ জানতেই পারল না যে মাত্র একজন লোক এসেছে, দুজন নয়। তার সঙ্গে একটি ছোট্ট লোহার সিন্দুকও ছিল, সেটা সে শোবার ঘরে রাখল। তারপর তার দৈনন্দিন জীবনযাত্রা শুরু হলো। সকালবেলা সে স্কুলে পড়াবার নাম করে বেরিয়ে যায়, দুপুরবেলা দুপুর ডাকাতি করার মতলবে ঘুরে বেড়ায়, বিকেলবেলা ফিরে আসে, আবার সন্ধ্যের পর পুরুষ সেজে বেরোয় আপনাকে ধাপ্পা দেওয়ার জন্য। ঘরের বিদ্যুৎ বাতি নিভিয়ে পিদিম জেলে রেখে বেরোয়, তেল ফুরোলে পিদিম নিভে যায়। আপনি ভাবেন শান্তা আলো নিভিয়ে শুয়ে পড়েছে। আপনি কেবল একটা ভুল করেছিলেন, ইলেকট্রিক বাতি যে তপন বাড়ি থেকে বেরোনোর আগে নেবে সেটা লক্ষ্য করেননি। আপনার মনে সন্দেহ ছিল না, তাই লক্ষ্য করেননি। যাকে আপনি শুয়ে পড়বার পর সে আবার বাড়িতে ফিরে আসতো এবং ঘুমোতো। একটা আলোয়ান সে সম্ভবত ওভারকোটের নিচে কোমরে জড়িয়ে নিয়ে বেরোতো, ফেরবার সময় সেটা গায়ে জড়িয়ে নিত। তাই প্রথম যে রাত্রে আপনি খড়খড়ি তুলে তাকে ফিরতে দেখেছিলেন, আপনি ভাবলেন সে শান্তার গুপ্ত প্রণয়ী। এইভাবেই চলছিল। তারপর প্রমীলা পালের হঠাৎ ভীষণ একটা বিপদ উপস্থিত হল। বিধুভূষণ আইচ পুলিশের কর্মচারী, প্রমীলাকে আগে দেখেছিল। ছুটিতে কলকাতায় এসে সে প্রমীলাকে দেখতে পেল এবং পুরুষের ছদ্মবেশ সত্ত্বেও চিনতে পারল। সে প্রমীলার পিছু নিল। হয়তো কোনো হোটেলে দুজনে দেখা হয়েছিল। প্রমীলা নিশ্চয়ই তাকে ঝেড়ে ফেলবার চেষ্টা করেছিল, কিন্তু যখন পারল না তখন কথা অসমাপ্ত রেখে ব্যোমকেশ থামল, সিগারেট বার করে ধরালো। আমি বললাম, একটা কথা, বিধুভূষণকে খুন করে প্রমীলা বাড়ি ছেড়ে পালালো না কেন? পালাবার সময় পেল না। সে তো জানতো না যে চিন্তামণিবাবু খড়খড়ি তুলে হত্যাকাণ্ডটা দেখে ফেলেছেন, তাই তার বিশেষ তাড়া ছিল না। ভেবেছিল দামি জিনিসপত্র গয়নাগাটি নিয়ে ধীরে সুস্থে পালাবে, কারণ ও বাড়িতে থাকা আর তার পক্ষে নিরাপদ নয়। বাড়ির সামনে লাশ পড়ে আছে, পুলিশ নিশ্চয়ই তাকে জেরা করতে আসবে। প্রমীলা পাল জেল ভাঙা খুনি আসামি, যদি পুলিশের মধ্যে কেউ তাকে চিনতে পারে, সুতরাং সে নিশ্চয়ই পালাতো। কিন্তু হঠাৎ 5 মিনিটের মধ্যে পুলিশ এসে বাড়ি ঘেরাও করে ফেলল। তখন আর গালের তিলটা পর্যন্ত আঁকতে ভুলে গেল। বুঝেছো? আচ্ছা চিন্তামণিবাবু, আজ তাহলে উঠি। চিন্তামণিবাবু গদগদভাবে ধন্যবাদ জানালেন এবং 200 টাকার একটি চেক লিখে দিলেন। আমরা ফিরে চললাম। বেলা 2টো বাজতে আর দেরি নেই। পুলিশ আসামিকে নিয়ে গিয়েছে, এখানে তাদের আর প্রয়োজন নেই। শ্রীযুক্ত বিজয় ভাদুরী মহাশয় খুনি আসামিকে গ্রেপ্তার করে নিশ্চয়ই প্রচুর প্রশংসা অর্জন করবেন। বাড়িতে ফিরে দেখি সত্যবতী দরজার কাছে উৎকণ্ঠিতভাবে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ভুরু তুলে সপ্রশ্ন চোখে চাইল, অর্থাৎ এত দেরি যে। ব্যোমকেশ হঠাৎ শব্দে হেসে উঠল, তারপর হাত বাড়িয়ে সত্যবতীর থুতনিটা একটু নাড়িয়ে দিয়ে বলল, তোমরাও কম যাও না। শুনছিলেন অদ্বিতীয়, অজিতের ভূমিকায় সন্টু, ব্যোমকেশ ও চিন্তামণি বাবুর চরিত্রে নীল, সত্যবতী অঙ্কিতা, দারোগা বাবু দেবাদ্র এবং শান্তা সেনের ভূমিকায় শ্রাবণী। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।